আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আমি উম্মে হাফসা খানম বরিশাল থেকে। আমার মতে পারফেক্ট গৃহিণীর সময় মাফিক কাজ করা উচিত, বলতে পারেন কিছুটা রুটিন অনুযায়ী করা উচিত। অবশ্য আমি একদম পারফেক্ট যে গৃহিণী তাও নই, কারণ আমার সংসার জীবনের বেশি দিন হয়নি। তবে চেষ্টা করি একজন পারফেক্ট গৃহিণী হওয়ার, পারফেক্ট একজন মা হওয়ার। তাই চেষ্টা করি সময় মতন কাজটা ঠিকভাবে করার। ফেলে রাখলে দেখা যায় অনেক কাজের পাহাড় জমে যায়। তো যাই হোক, অনেক বড়দের মতন কথা বলে ফেলেছি। এখানে আসলে আমি সকালে ঘুম থেকে ওঠার পরে বাবুর জন্য নাস্তা বানাচ্ছিলাম, কারণ ওর নাস্তা বানানো এবং ওকে খাওয়ানো এটা আমার কাছে জাস্ট বলতে পারেন একটা যুদ্ধের সমান। তো আমি ওকে আজকে সকালে নুডলস দিব। সকালে ওঠার পরে অবশ্যই খালি পেটে নুডলসটা দিব না, কারণ এটা তৈলাক্ত খাবার কিছুটা হলেও। তো যতটাই বাসায় সার্ভ করি না কেন, তাই ও ঘুম থেকে ওঠার পরে আমি ওকে 2টা বা 1টা বিস্কুট খাওয়াবো, পানি খাওয়াবো, তারপরে ওকে আমি এই তৈলাক্ত খাবারটা দিব। তৈলাক্ত বলতে আপনি যতটা কম সম্ভব আপনি ওকে তেল দিয়ে রান্না করে দিবেন বাচ্চাদেরকে। ওদেরকে বেশি পরিমাণে তেল, লবণ, চিনি এগুলো দিয়ে কোনো খাবার রান্না না করে দেওয়াটাই বেটার। তো যাই হোক, আমি ওকে সবসময়ের জন্য এই নুডলসটার সাথে কিন্তু সবজি মিক্সড করেই দেই। আজকে তেমন সবজি ছিল না, তো ওই কারণে শুধু আলু দিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো টাইপের সবজি ইউজ করতে পারেন। আমার বিশেষ করে শীতকালে রান্না করতে বেশি ভালো লাগে আমার জন্য, কারণ হলো তখন তো অনেক টাইপের সবজি পাওয়া যায়। আর ও সবজি ছাড়া রেঁধে দিলে খাবেও না, কিন্তু নুডলসটা কিন্তু শুধু শুধু রান্না করে দেওয়া যায় মশলা দিয়েই, শুধু তো এটা খাবেই না। আমার ও নুডলসটা রেডি করা শেষ অলমোস্ট। তো আমি এটাকে জাস্ট একটা বড় প্লেটে সুন্দর করে মেলে দিচ্ছি যাতে সুন্দরভাবে ঠান্ডা হয়ে, আর আমার ওকে খাওয়াতে সুবিধা হয়। খুব একটা জরুরি কথা হলো যে খুব গরম খাবার বাচ্চা বা বড় মানুষের খাক কেন, ডাইরেক্ট তুই ঠান্ডা করে খান না কেন, পুরোপুরি ঠান্ডা না হলে এটা খেলে আমাদের সরাসরি কিন্তু কিডনিতে এফেক্ট করে। তো এই জন্য যতটা সম্ভব গরম খাবার, ঠান্ডা খাবার দুটোই এড়িয়ে চলবেন। একদম সবসময় নর্মাল টাইপের টেম্পারেচার খাবারটা গ্রহণ করবেন, আপনিও খাবেন এবং বাচ্চাদেরকেও দিবেন। তো যাই হোক, আমি এখানে ওর যেহেতু নাস্তাটা বানানো শেষ অলরেডি, একটা টেনশন মাথা থেকে শেষ হয়ে গেছে। ও এখনও ওঠেনি ঘুম থেকে। ও ওঠার আগে আগে এটা অলরেডি ঠান্ডা হয়েই যাবে। তো এরপরে আমি আমাদের জন্য পরোটা আজকে বানাচ্ছি, আর চা থাকবে। ভাজিটা আজকে আর বাসায় করিনি, ভাজিটা বাহির থেকে ওর বাবা কিনে আনবে। তো এই জন্য আর আমি বাসায় ভাজিটা করিনি, শুধু পরোটাই বানিয়ে নিচ্ছি। কারণ ওর বাবা সকাল সকাল বেশিরভাগ টাইমে পরোটা খেতেই পছন্দ করে। তার কিন্তু খুব গ্যাস্ট্রিক আছে, বাট তারপরে সে রুটি তেমন একটা পছন্দ করে না। তো কি করবো আর, খুবই অল্প তেলে এটাকে সবসময় ভাজার চেষ্টা করি। তো আমার পরোটা বানানো শেষ। বাবুর আব্বুকে বলেছি তুমি বাইরে গিয়ে ভাজিটা নিয়ে আসো, বাবু উঠে যাবে। তো তারপরে ভাজি নিয়ে আসলো। আমরা আমাদের পরোটা, ভাজি, চা সবগুলোই খেয়ে কমপ্লিট করলাম। বাবুকেও খাওয়াতে নিয়ে গেছি, তারপর ওকেও খাইয়ে আসছি। দীর্ঘ 1 ঘন্টা শেষে খাওয়ানো শেষ, কিন্তু তখন অলরেডি কারেন্ট চলে গেছে এবং বাহিরে খুব ভালো পরিমাণে বৃষ্টি চলছিল। তো বাবুর আব্বু অলরেডি তার আগেই বের হয়ে গিয়েছিল, ভাগ্য ভালো। তো এরপরে বাবুর বায়না ধরলো যে বৃষ্টি দেখবে, সে বলতেছে বৃষ্টি বৃষ্টি। তো আমি আবার গেটের কাছে চলে আসছি, কারণ আমাদের আবার পিছন সাইডে কোনো ব্যালকনি নাই, নিচতলাতে থাকি আমরা। তো বৃষ্টি দেখার জন্য আমি গেটের কাছে চলে আসছি বাবুকে নিয়ে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, অবশ্য কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু খুব খারাপ পরিস্থিতি ছিল, খুবই প্রায় বন্যাই বলতে পারেন। তো যাই হোক, ওকে নিয়ে বৃষ্টি টিষ্টি দেখা শেষ। এরপরে বাসায় আসলাম, ওকে খেলনা নিয়ে বসিয়ে দিছি, কারণ কারেন্ট চলে আসছে। তারপর ওকে নিয়ে বসাই দিলাম খেলনা নিয়ে, আমি আমার কাজে ফিরলাম। কাজ করতে এসে দেখি যে প্রচুর থালা আছে, তো এগুলো আমি ওয়াশ করছিলাম। যেহেতু আজকে বৃষ্টির দিন, আমার আসলে বৃষ্টি নামলেই কেমন যেন হয়, রোমান্টিক টাইপের মুড চলে আসে, কবিতা টবিতা লিখতে মন চায়, শুনতে মন চায়, আর তা না হলে মনটা খারাপ হয়ে যায় কেমন যেন। তো আজকে কেমন যেন আসলে মনটা খারাপ লাগছিল। আর তার উপরে আবার একটা ব্যাড নিউজ শুনলাম, সেটা হলো যে আমার খুবই ক্লোজ একটা ফ্রেন্ডের আম্মু মারা গিয়েছেন। তিনি প্রায় 7-8 দিন আইসিইউতে ছিলেন ওখানে, ঢাকাতে। তো তারপরে গতকালকে আর কি ভোর 6টার দিকে সে মারা গিয়েছে। তো এটা শুনে খুব খারাপ লেগেছে, কারণ স্কুল লাইফের ফ্রেন্ডও আমার। স্কুল লাইফে প্রায় টিফিন টাইমে আমি টিফিন আনলেও ওর সাথে প্রায় যেতাম, আবার যখন না আনতাম তখন ওর সাথে যাওয়া হতো প্রায় ওর বাসায়, বিকেল টাইমে যাওয়া হতো কোচিং শেষ করে। তো তখন আন্টি কত খাবার রান্না করে খাওয়াতো, কখনো মন খারাপ করতো না। তারপরে খুব টেক কেয়ার করতো, একদম ফ্রেন্ডলি মিশতো আমাদের সাথে। তো এটা ভেবে খুবই খারাপ লাগছিল। তো সবাই আপনারা একটু আন্টির জন্য দোয়া করবেন, যেন আন্টির পরকালটা যেন সুন্দর হয়, এবং সেজন্য ভালো এখানেই থাকেন।
তো আমি বাটিগুলো ধোয়া শেষ করলাম, এরপরে রান্না করতে চলে আসলাম। ভাতটা বসিয়ে দিব, এই জন্য চা নিয়েছি। ভাতটা বসিয়ে দিয়ে দেখা যাবে যে আপনি অন্যান্য কাজগুলো গুছিয়ে ফেলতে পারবেন। এই জন্য আমি সবার আগে সবসময় ভাত বসিয়ে দিই, তারপরে আমি কাটাকুটি শুরু করি তরকারির জন্য। তো আজকে আমি বেশি কিছু রান্না করব না, যেহেতু মনটাও ভালো নেই আর ফ্রিজে গোশ আছে, তেমন তরকারি নেই আজকে। তো এই জন্য আমি আজকে ভাবলাম যে চিকেনটা রান্না করি, আর কালকের মাছ রান্না করা ছিল ওটার জাল দিয়ে আর ডাল থাকবে। তো আমি মুরগিটা রান্না করি, এটা আমার মা দিয়েছিলেন, পুরো তার নিজের হাতে পালা। তো দেখেন গিলাটা কি সুন্দর করে সে কেটেছে, এটাই ছিলাম আপনাদেরকে। আর দেশি মুরগির চামড়া মানে হলো একদম মনে হচ্ছে একটা কাঁথার মতন মোটা, খুবই ভালো লাগে আমার কাছে। কারা কারা আমার মতন চামড়া খেতে পছন্দ করেন জানি না, আমার খুব ভালো লাগে। আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে আমি কিভাবে রান্না করছি সেটাই একটু জাস্ট শেয়ার করছি। আমি কিন্তু খুব পারফেক্টলি নিই না, তবে চেষ্টা করি যেটা পারি সেটা একটু ভালোভাবেই প্রেজেন্ট করার। তো এখানে আমি আসলে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, তারপরে কিছুটা চাট মশলা সব কিছুই দিয়েছি। এখানে এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু দিয়ে সুন্দর মশলাতে হবে, লবণ, তেল দিয়ে। আর প্রত্যেক মশলাতে আমি হাতে বেটে তিল বাটা বলতে পারেন, বাটার করে। আর যেহেতু রান্না করবো একটু হলুদ কালার বিনার জন্য বাটা মশলা দিয়ে করছি। যখন মশলাটা ভালোভাবে তেল দিই মানে হয়ে গিয়েছে, তো ওই পর্যায়ে আমি একটা পাকা টমেটো কেটে দিয়েছি। এটা আপনার স্বাদ দ্বিগুণ থেকে দ্বিগুণ বাড়িয়ে দিবে। এটা আমি সবসময়ের জন্য মুরগির গোশ রান্নার ক্ষেত্রে দিই, তবে ফার্মের মুরগিতে যখন দিই তখন আরও এটা মাস্ট বলতে পারেন। দেশি মুরগিতে না দিলেও হয়, আর মুরগিতে দিলে হয় কি ওদের একটা আষ্টে একটা গন্ধ থাকে, ওইটা আসে না। আর গোশি গোশটা ভেজে নিয়ে সেটা একদিন দেখাবো অবশ্যই। তো এখানে আমি সবগুলো গোশ পরে দিয়ে দিলাম, সাথে কিছু আলু কুচিয়ে দিয়েছি, কারণ এখানে ওরা বাবুর আব্বু বিশেষ করে গোশের সাথে আলু খেতে পছন্দ করেন, আর আমারও ভালো লাগে, আর বাবুকেও দিব, তো এই জন্য। আর পুরো গোশটা আমি এখানে রান্না করছি না, অর্ধেকটা নিয়েছি, বাকি অর্ধেক রেখে দিয়েছি, কারণ অনেক বড় একটা মুরগি ছিল ওটা। তো আমি মানে এমনভাবে কষাতে হবে যেন পুরো পানিটাই ওর গা থেকে শুকিয়ে যায়। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি, পানিটা টোটালি ওদেরকে কষানোর সময় বের হয়েছে। তো সেই পানিতে আমি গোশটা ভালো করে কষিয়ে নেব। এরপরে আমি এখানে পানি মিক্স করে ঝোলের জন্য আর কি পানি দিব। এর আগে আপনি যতটা ভালোভাবে পারেন গোশটা কষাবেন। গোশটা যেহেতু দেশি মুরগি খুবই শক্ত হবে, কষানোর জোরেই আপনাকে এটাকে একদম 70% সেদ্ধ করে ফেলতে হবে। তো আমি সেভাবেই সেদ্ধ করে নিয়েছি। এরপরে এখানে আমি পানি অ্যাড করে দিব। আপনি যদি চান যে এটা একটু কিছুটা মাখা মাখা টাইপের খাবেন তাহলে অল্প ঝোল দিবেন, আর যদি চান যে একটু ঝোল সহকারে খাবেন তাহলে অবশ্যই একটু পানি বেশি দিতে হবে। আমি মোটামুটি মিডিয়াম টাইপের ঝোল রাখবো, তাই এই পরিমাণ পানি দিয়েছি। এরপরে আমি আপনার একটা জিনিস খেয়াল করবেন, সরাটা কিন্তু পুরোপুরিভাবে ঢেকে দিচ্ছি না, খুন্তিটা দিয়ে তার উপরে হালকা ফাঁকা রেখে দিয়েছি, কারণ এটার কারণ হলো তা না হলে তেলটা পুরোপুরি সরায় উঠে যাবে। আশা করি আমার আসলে ভিডিওটা দেখে যারা নতুন রাঁধুনি আমার মতো তাদের কিছুটা হলেও উপকার হবে। আমি কিন্তু আসলে সব কিছুই যেগুলো আগে জানতাম না, এখন মোটামুটি যেগুলো জানি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এই হলো আমার পারফেক্ট রান্নাটা, খুবই খুবই মজা হয়েছিল। যেহেতু আজকে গোশত রান্না হয়েছে, সো এখানে সালাদ না হলেই নয়, তাই আমি হালকা করে একটা সালাদও করে নিয়েছিলাম। তো যাই হোক, ভিডিও লাস্ট পর্যায়ে চলে এসেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আজকে এ পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।